রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, একটা 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, সেই গাড়িতে মাইরে দিল। ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় প্রাইভেট কার ও অটো রিকশাকে চাপা দিল দ্রুতগতির ট্রাক, নিহত 14 জন। ইয়াবা চোরাচালানে গডফাদারের তালিকায় উঠে এলো কক্সবাজারের বদির 2 ভাইয়ের নাম। বদি ইস্যু কৌশলে এড়িয়ে গেল সিআইডি। ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি, নজর রাখছে বাংলাদেশ। জ্বালানি সংকট সমাধানের দিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট 29 মে। দলীয় সিদ্ধান্তে বাইরে গিয়ে অংশ নিলে কঠিন শাস্তি, হুঁশিয়ারি বিএনপির সিনিয়র নেতাদের। এবং নজিরবিহীন বৃষ্টিতে ডুবল দুবাই। বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় ব্যাহত বিমান চলাচল। ঢাকা থেকে 9টি ফ্লাইট বাতিল। দর্শক শুভেচ্ছা, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। এবার ট্রাক যেন সাক্ষাৎ জমদূত হয়ে ধরা দিল প্রাইভেট কার ও 2টি অটো রিকশায় থাকা চালকসহ যাত্রীদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর দ্রুত গতির একটি ট্রাক উঠে ঘটনাস্থলেই ঝরে গেল 3 শিশুসহ তরতাজা 14টি প্রাণ। আহত হয়েছে আরও অন্তত 25 জন। ঘটনাস্থল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা। সহকর্মী হাসিবুল ইসলাম হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই ছুঁই। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সবকিছুই চলছিল নিয়ম মাফিক। একটি প্রাইভেট কার ও 3টি অটোরিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল টোল ঘরের দিকে। হঠাৎই একটি ট্রাক সবাইকে চাপা দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। মুহূর্তেই থমকে যায় সবকিছু। চোখের পলকে পাল্টে যায় দৃশ্যপট। সড়কে ছড়িয়ে ছিটে পড়ে মরদেহ। আহতদের আর্তচিৎকারে পুরো এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার কাজে যোগ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 11 জনের। রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, একটা 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, সেই গাড়িতে মাইরে দিয়েছে। বড় ট্রাকে ব্রেক ফেল করে চাপা দিয়ে গেছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। দেখলাম যে ব্রেক ফেল গাড়িটা সামনে একটা ট্রাক, মাঝখানে একটা অটো, এরপর আছে আপনার প্রাইভেট কার। ও প্রথম মাসে অটোরে, এরপর প্রাইভেট কার ডইলে লইয়া ওই বাম সাইডে নিচে গাদে পড়ে গেছে। খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভিড় করেন নিহতের স্বজনেরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মরদেহের সারিতে কেউ আবার খুঁজে ফেরেন পরিবারের সদস্যদের। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাকের চালক ও হেলপারকে আটকের কথা জানান পুলিশ সুপার। ট্রাকের যে চালক এবং সব লোকজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে। এখন একটা টিম করে দেওয়া হচ্ছে, এই তদন্ত টিম, তারা তদন্ত করে এই ব্যবস্থা নেবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করছি। প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে এই মুহূর্তে আমরা দিচ্ছি। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। গুরুতর আহত বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝালকাঠির গাবখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন 20 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। আহতদের চিকিৎসার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে বিশেষায়িত টিম। শফিক মুন্সির তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে থাকছে। আত্মীয়দের সঙ্গে নিয়ে ভাতিজির বউ ভাতে যাচ্ছিলেন রুহুল আমিন। গাবখান সেতুর টোল প্লাজায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাক চাপা দেয় তাদের বহনকারী অটোরিকশাকে। আহত অবস্থায় ভর্তি করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানেই মারা যান তিনি। রুহুল আমিনের মতোই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাস্তার পাশে ভিক্ষা করতে থাকা প্রতিবন্ধী শহীদুল ইসলাম। বুধবার দুপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক আসতে থাকে ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার আহত ব্যক্তিরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। তাদের দাবি, বেপরোয়া ট্রাক চালক নিয়ন্ত্রণহীনভাবে 2টি অটোরিকশা ও একটি প্রাইভেট কারকে চাপা দেয়। একজন আমার চাচাতো ভাই, আর একজন গেছে আমার কালই। আমরা 2 গাড়ি গেছি, পিছন থেকে খবর আইছে যে এই অবস্থা। আইসে দেই তোর মাথা, কেউ পাও, কেউ নাই। 4টে অটো এবং আরো 2-1 জন পথচারী ট্রাক পিছন থেকে মেরে দিয়েছে। ঘটনাস্থলে 4 জন মারা গেছে। বরিশাল হাসপাতালে আনার পরে
একজন মারা গেছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেয়া হচ্ছে সর্বোচ্চ সেবা। এখন চিকিৎসা এমন একটা অবস্থায় যায় অনেক সময় ডাক্তারদের কন্ট্রোলের বাইরে, কিন্তু আমাদের যতদূর করার রোগীদের জন্য আমার বিশ্বাস বাঁচানোর জন্য যত কিছু করা করাতে হবে। ঝালকাঠিতে দুর্ঘটনায় আহতদের মধ্যে 22 জনকে চিকিৎসার জন্য নেওয়া হয় বরিশালে। সেখানে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো 5 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের গডফাদারের তালিকায় এবার উঠে এলো ইয়াবা কাণ্ডে আলোচিত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই। মাদকের 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সিআইডির প্রধান। তবে বদির ইয়াবা চোরাচালানের বদির সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কৌশলে এড়িয়ে যান সিআইডির এই কর্মকর্তা। তিনি জানান, ইয়াবা চোরাচালানের সঙ্গে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের যোগসূত্র থাকারও প্রমাণ পেয়েছেন তারা। দর্শক, বিস্তারিত জানবো নিয়াজ মোর্শেদের রিপোর্টে। দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছেই। বিভিন্ন পথে মাদক আসে আর তা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর মাদকের কারবারের ঘটনায় সবসময় গডফাদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে। তবে এবার 10 মাদক মামলার 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সকালে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সিআইডি প্রধান। 3 জন গডফাদারের কাছ থেকে 9.14 একর জমি ও 2টি বাড়ি জব্দ করা হয়েছে, যার বর্তমান মূল্য 8 কোটি টাকার বেশি। এছাড়া আরও 36 কোটি টাকার বেশি সম্পত্তি ক্রয় করার বিষয়ে প্রক্রিয়াধীন। যে পরিমাণ সম্পত্তি ক্রয় করেছি, টোটাল সম্পত্তি হলো 9.14 একর জমি, 2টি বাড়ি, যার মূল্য হলো 8 কোটি 11 লক্ষ টাকা। মাদকের সাথে সম্পৃক্ত সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সন্তানদের জড়িত থাকারও তথ্য পেয়েছে সিআইডি। এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। ইয়াবা কাণ্ডে সারা দেশে আলোচনায় আসা সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে কিনা জানতে চাইলেই প্রথমে স্বীকার করেন সিআইডি প্রধান। পরে অবশ্য তার 2 ভাইয়ের কথা স্বীকার করলেও বদির বিষয়ে কৌশলে এড়িয়ে যান। আপনাদের এই ইনভেস্টিগেশনে বদি কিংবা তার ভাইদের কোনো ধরনের সংশ্লিষ্টতা কি আপনারা পাননি? অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব। যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। মাদকের অন্য মামলাগুলো তদন্ত করে দ্রুত অন্য গডফাদারদের গ্রেপ্তার করা হবে বলে জানান সিআইডি প্রধান। কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করার পথে প্রতিবন্ধক হল বিএনপি, এদের প্রতিহত করতেই হবে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে ঐতিহাসিক দিন 17 এপ্রিল। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করতে অন্তরায় বিএনপি। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নজরে রেখে আগামীতে জ্বালানি সংকট সহ যাবতীয় বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা নিয়েও খোঁজ খবর নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে ক্যাবিনেট সভা শেষে এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। এদিন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, তার 2 সপ্তাহ পার না হতেই 14 এপ্রিল ইসরায়েলের উপর ইরানের সরাসরি আক্রমণের টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যকে। জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহক হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব, নজর রাখছে বাংলাদেশও। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকেও উঠে আসে ইরান ইসরায়েল পরিস্থিতি। সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব ব্রিফিংয়ের সিদ্ধান্ত তুলে ধরেন। ঘটনা প্রভাব দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটা বলেছেন। সভায় বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে প্রধানমন্ত্রী ব্যাপক সমালোচনা করেছেন বলে জানান সচিব। এছাড়া মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিমালায়ও এদিন অনুমোদন দেওয়া হয়। একটা গভর্নিং বোর্ড থাকবে, সেই গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন, চেয়ারপারসন থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং সেখানে একটি বোর্ড থাকবে, সেই বোর্ডের অর্থমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী থাকবেন এবং মুখ্য সমন্বয়ক এবং কয়েকজন সচিব সহ একটি 15 সদস্য, আরও 2 জন বাড়বে, 17 সদস্যের একটি বোর্ড থাকবে। তাদের নিয়ন্ত্রণটা চলবে, কিন্তু তার বাইরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন তিনি হবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নেতৃত্বে এটা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা বিচারপতিদের মতোই বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এমন বিধান রেখে একটি খসড়া আইনের অনুমোদনও দিয়েছেন মন্ত্রিসভা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 মে 122টি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ করা হবে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের 3য় ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপের 112 উপজেলায় ভোট দিন নির্ধারণ করা হয়েছে 29 মে। বুধবার কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর সভায় মূল আলোচ্য বিষয় ছিল আমাদের চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। এ বিষয়ে মাননীয় কমিশন সর্বসম্মতক্রমে 3য় পর্যায়ের 112টি উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব জানান, এই ধাপে মনোনয়ন ফরম জমার শেষ তারিখ 2 মে, মনোনয়ন যাচাই বাছাই 5 মে এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে, আর প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে 13 মে। এটুকুই ছিল তফসিল, এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, যারা জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা, এবং অঞ্চলে যারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তারা। অবশিষ্ট ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্য থেকে জেলা প্রশাসক যাদেরকে মনোনীত করবেন তারা, তবে কোনো কর্মী একই কর্মকর্তা একাধিকবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন না। ইসি সচিব জানান, 21 উপজেলায় ভোট ইভিএমে হলেও ব্যালট পেপারে নেওয়া হবে বাকিগুলোর ভোট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, রাজধানী সহ 8 বিভাগেই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন।
দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলায় ভোট করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন পরিবর্তন না করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশ নিতে সাহস পাচ্ছে না। দলটির অনেক নেতার দাবি, সরকারের উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবীরাই কেবল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পক্ষে সাফাই গাইছেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না এমন অভিযোগ তুলে আসছে ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এরই মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি। বিএনপির স্থানীয় পর্যায়ের প্রায় অর্ধশত নেতা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তে তৃণমূলের অস্বস্তিও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলটির স্থানীয় নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এমন প্রত্যাশা দলটির কেন্দ্রীয় নেতাদের। সিদ্ধান্ত দিতে একটু দেরি হয়েছে, সে কারণে কেউ কেউ হয়তো বা মনোনয়নপত্র সাবমিট করেছে, আমরা আশা করি তারা প্রত্যাহার করে নিবে। আর একান্তই যদি কেউ দলের নিয়ম না মেনে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আইন পরিবর্তন না করলেও ভয় থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলেও বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে সাফাই গাওয়া বুদ্ধিজীবীদেরও সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবেন না। আপনি চিন্তা করেন, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় চেষ্টা করছে। ক্ষমতাসীনদের ভোট চুরির প্রকল্প এখনো চলমান অভিযোগ বিএনপির এই নীতি নির্ধারকের। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। ঝড়ো বাতাস আর প্রবল বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা, যা দেশটির গত ৭২ বছরের ইতিহাসের রেকর্ড। ২৪ ঘন্টারও কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। তলিয়ে গেছে দুবাইয়ের অন্যতম বিমানবন্দর। বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ওমানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আরো জানাচ্ছেন লুৎফর কবির। ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত, সংযুক্ত আরব আমিরাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া গত কয়েক দশকে দেখেনি দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার মরুর শহর দুবাইয়ে প্রবল বর্ষণে সবকিছুকে গ্রাস করে নিতে দেখা যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টিতে বিমানবন্দর পরিণত হয় পুকুরে, ব্যাহত হয় ফ্লাইট, বিপাকে পড়েন নানা দেশের মানুষ। সড়কেও একই চিত্র, অনেকে রাস্তায় গাড়ি ফেলেই চলে যান। আবহাওয়া দপ্তর জানায় খাতমা আল শাকলা এলাকায় ২৫৪ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গেল কয়েক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। আকাশ জুড়ে বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের মানুষের মাঝে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার বজ্রপাত স্পর্শ করতে দেখা যায়। দেশটিতে সচরাচর এমন পরিস্থিতি বিরল। আরব উপদ্বীপের দেশে নিয়মিত বৃষ্টিপাতের অভাবে অনেক রাস্তা এবং অন্যান্য এলাকায় নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা সচল নয়, যার ফলে বন্যা হচ্ছে। উপসাগরীয় দেশ ওমান ও বাহরাইনেও একই পরিস্থিতি। আচমকাই বন্যায় ওমানে বেড়েছে প্রাণহানি, যদিও এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
নজিরবিহীন বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতে বিমানবন্দর সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। ফলে ঢাকা থেকে দুবাই ও শারজাগামী 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আসলে ফ্লাইট বাতিলের ফলে যাত্রীরা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং কখন নাগাদ এসব ফ্লাইটের শিডিউল হতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? যেমনটি বলছিলেন যে দুবাইগামী যে সকল ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে, তাদের বেশ কিছু যাত্রী এখানে অবস্থান করছেন এবং অনেকেই রয়েছেন যারা ফ্লাইট বাতিলের কারণে তারা তাদের ঘরে ফিরে গিয়েছেন। তবে কখন পর্যন্ত এই ফ্লাইট তারা পুনরায় যাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি। তবে যারা আছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন, যে এয়ারপোর্টের বাইরে অবস্থান করছেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদেরকে কোনো রকম যে সাহায্য সহযোগিতা করা, যেমন হচ্ছে তারা যেন একটি নির্দিষ্ট স্থানে বসতে পারে অথবা বিশ্রাম নিতে পারে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এখনও তারা আমাদেরকে কোনো কিছু জানায়নি। তবে আপনাকে আমি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে যারা বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতেও যাচ্ছে, তারা মূলত ট্রানজিটের জন্য শারজা বিমানবন্দরটা ইউজ করে, যেটা দুবাই অবস্থিত। তো সেই বেশ কিছু ইউরোপের ফ্লাইটও মিস হয়েছে তার দুবাইয়ের ফ্লাইটের পাশাপাশি। এবং যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, যারা দেশের বাইরে যাচ্ছেন দুবাইতে অথবা সংযুক্ত আরব আমিরাতে, তারা তো এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যাদের ফ্লাইট ডিলে হচ্ছে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত 9টি ফ্লাইট বাতিল হয়েছে, তার পরবর্তী সময় আরও বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ইউএস বাংলার 2টি ফ্লাইট রয়েছে, বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট রয়েছে। এবং আমরা হয়তো জানতে পারবো যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারবো যে কখন নাগাদ এই যাত্রীরা আমাদের এই ফ্লাইটগুলো ফিরে পাবে, অথবা তারা পরবর্তীতে কিভাবে এই যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেই ফ্লাইটগুলো কখন তারা সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবে, সেটা আমরা পরবর্তী সময়ে জানতে পারবো। তবে রাজধানী শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফজলে আদিত্য, আপনি যুক্ত থাকুন আপনি আমাদের সাথেই। দর্শক, আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। ভারতের লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন, শেষ মুহূর্তে প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। আবহাওয়া অফিস বলছে রাজধানী ঢাকা সহ 8 বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ ঘাম ঝরিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সেটি এখন রূপ নিয়েছে তীব্র তাপপ্রবাহে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বুধবার দুপুর 3টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই অবস্থা যশোর জেলাতেও। সূর্যের প্রখরতার সাথে তীব্র গরম প্রাণ প্রকৃতিতে নামিয়েছে স্থবিরতা। বুধবার বেলা 11টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচণ্ড গরম, গরমের তাপও বেশি এখন বর্তমান। এখন এই গাছতলায় বসে আছি। গরম মানে বিশাল গরম, হাঁসফাঁস খাচ্ছে মানুষ, আর টিউবওয়েলে তো পানিই নেই। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছে বগুড়ার জনজীবন। বৈশাখের শুরুতেই টানা কয়েকদিনের তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার শহর গ্রাম। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। গরমে মানুষ খেপো খুব কম, তেমন একটা সুবিধা হচ্ছে না। আর গরমে আমরাও চালাতে পারতেছি না সুবিধা মতো। রোদের মধ্যে থাকা লাগে খুব কষ্ট হয় আর কি দোকানদারি করতে। সেখানে চাপ বেশি, মানুষজন এসে খালি হুতস পারে, ভাই তাড়াতাড়ি দেন, অনেকে পারাবাড়ি করে। সেখানে ভালো, শরবত খুব টান দিচ্ছে গরমের কারণে। যে গরম পড়ছে আসলে সাধারণ মানুষের জন্য এটা খুবই দুর্বল অবস্থা।
চলমান তাপপ্রবাহ আবহাওয়াজনিত কারণে বরিশাল সহ আশেপাশের অঞ্চলে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে নানা হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। 6 জেলার মানুষ ভিড় করেছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু বিভাগে শয্যা সংখ্যা 44টির বিপরীতে রোগী ভর্তি থাকছে কয়েক গুণ বেশি। বাচ্চার ওই যে বাথরুম আর যে বমি জ্বর ছিল, ডায়রিয়া এখন ঠিক আছে। এই 3-4 দিন থেকে। এর আগে কোথায় ছিলেন? না, এই হাসপাতালে ছিলাম না, এর আগে বইতে ছিলাম। আর আব্বুর কাছে বলবো না। রোগীর চাপ উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের। যে সময় টেম্পারেচার বেশি থাকে এই সময় না বের হয় ভালো, যাতে একান্তই বের হতে হয় তবে আমাদের ছাতা নিয়ে বের হবো। আর আমাদের যেখানে রোগী বেশি দেখা যাচ্ছে সেটা হলো আমাদের শিশু রোগীগুলো বেশি আসতেছে এখন ডায়রিয়া নিয়ে। আমাদের ডায়রিয়া প্রকোপ সিজনও এটা, তো সেই ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া থেকে সবকিছু থেকে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের মানসম্মত খাওয়া দাওয়া খাই, আমরা বাইরে ফুটপাতে বা ফাস্ট ফুড এগুলো না খাই এই সময়। আবহাওয়া অফিসের তথ্য বলছে রংপুর বিভাগ ছাড়া তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সর্বত্র। আগামী 5 দিনে তাপমাত্রা কমার আভাস নেই। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পিছিয়ে দলীয় নেতারাও। ভোটারদের আকৃষ্ট করতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিশ্ব নেতা হিসেবে মোদীর উত্থান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তার কারণেই তৃতীয় দফায় ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে তিনি। আরও জানাচ্ছেন অনয় কর্মকার। ভোটের বাকি আর মাত্র একদিন। এরপরই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে মাতবেন ভারতের 140 কোটি মানুষ। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পিছিয়ে নেই হেভিওয়েট প্রার্থীরাও। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের আকৃষ্ট করতে তুলে ধরছেন গেল 10 বছরের উন্নয়নের ফিরিস্তি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জে জনসভা শেষে আসাম যান মোদী। সেখানে পৌঁছেই দলীয় এক বিশাল শোডাউনে অংশ দেন তিনি। পরে বুধবার নালবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় বিজেপি সরকারের গেল 10 বছরের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি দলের পক্ষে ভোট চান মোদী। একই সঙ্গে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন বিরোধীদের। 5 वर्षों तक आपको मुफ्त राशन ऐसे ही मिलता रहेगा, बिना भेदभाव मिलता रहेगा। অন্যদিকে কম যাচ্ছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। শেষ মুহূর্তে ভোটারদের দলে টানতে তিনিও চালাচ্ছেন জোর প্রচারণা। অংশ নিচ্ছেন একের পর এক রোড শো এবং নির্বাচনী জনসভায়। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে 2টি জনসভায় অংশ নেন মমতা। এ সময় বিজেপির বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে দলটির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তুলে মোদীকে পশ্চিমবঙ্গ বিরোধী বলেও আখ্যা দেন মমতা। 220 सीट नहीं मिलेगा हिंदुस्तान में, जो सिस्टम कर दिया। आज कोई सिख भाई को देखता है तो खालिस्तानी बोल देता है, कोई मुस्लिम को देखता है तो पाकिस्तानी बोल देता है, कोई बंगाली को देखता है तो बोलता है मछली क्यों खाता है, कोई बिहारी को देखता है अरे तुम खाओ ना भेज को मना किया। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী মোদীর ইতিবাচক ইমেজ এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে তৃতীয় দফায় ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে আছেন তিনি। এমনকি নির্বাচনী জরিপেও মোদী এগিয়ে আছেন বলে জানায় ভারতের বিভিন্ন গণমাধ্যম। অনয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।